আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা বেসিক্যালি হচ্ছে আমরা কালকে অবধি যা দেখেছি তার কন্টিনিউয়েশন হিসেবে আজকে আমরা প্রথম একটা পার্টে আমরা সেলের ওভারঅল ইএমএফটাকে ক্যালকুলেট করব। কোথা থেকে না, কালকে আমরা যেমনভাবে সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়াল বার করেছি সেই সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো থেকে আমরা সেলের ইএমএফ এর ক্যালকুলেশনের দিকে যাব। ওকে, তাহলে ধরে নেওয়া যাক যে আমাদের কাছে সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুগুলো আছে। কোথা থেকে আছে এরকম হতে পারে যে আমরা ক্যালকুলেট করে বার করেছি, অথবা আমাদেরকে কোনোভাবে গিভেন এরকম অবস্থায় আছে। আমি এটাও পরে দেখাবো পরবর্তীতে নার্নস্ট ইকুয়েশনের থ্রুতে যে এই সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়ালগুলোর স্ট্যান্ডার্ড কন্ডিশনের একটা ভ্যালু পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়, কেমন করে পাওয়া যায়, আমি যখন নার্নস্ট ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখাবো তখন ডিটেলসে দেখাবো। শুধু এই মুহূর্তে ধরে নেওয়া যাক যে আমাদের কাছে সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়াল আছে এবং সেগুলোকে আমরা ব্যবহার করব টু ক্যালকুলেট দ্য ওভারঅল ইএমএফ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রোকেমিক্যাল সেল। এবার এটা করার জন্যে প্রথম আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে এই যে আমরা সেলটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করব। সেই সেলের রিপ্রেজেন্টেশন সম্বন্ধে আমাদের একটা আইডিয়া এখন তৈরি হয়েছে যে আমরা সবসময় মাথায় রাখবো যে আমাদের সেলটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে সেলের যে ইএমএফটা সেটা যেন পজিটিভ আসে, সো দ্যাট দ্য প্রসেস যেটা সেলের মধ্যে ঘটছে সেই প্রসেসটা যেন স্পন্টেনিয়াস প্রসেস হয়। কী করে আমি সেটা মাপবো, কী করে সেটা স্পন্টেনিয়াস বা নন স্পন্টেনিয়াস বুঝবো? আমাদের মাথায় আছে যে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রসেস ডেল্টা জি, সেটা মাইনাস এনএফই টাইমস ইএমএফ অফ দ্য সেল হয়। তাহলে যেহেতু সামনে একটা মাইনাস সাইন আছে, আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই মাইনাস সাইনটা যেন মাইনাস আমরা থাকতে দিই, না হলে ডেল্টা জিটা নেগেটিভ হবে না। সেরকম অবস্থায় আমাদের সেলটাকে লিখতে হবে। সেটা লেখার একটা সাধারণ রাস্তা হচ্ছে বা পদ্ধতি হচ্ছে এরকম যে আমরা সবসময় এই জিনিসটা মাথায় রেখে লিখব যে ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ অ্যানোড, মানে যে ইলেকট্রোডে সোজা কথায় ইলেকট্রনের এক্সেস আছে, সেই ইলেকট্রোডটা যেন বাঁ দিকে থাকে সেলের। ঠিক আছে? এইভাবে লেখার পরে আমি যদি ভুল লিখি তাহলে কি হবে সেটাও দেখাচ্ছি। এইভাবে লেখার পরে আমরা যদি আমাদের কাছে যদি সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুগুলো দেওয়া থাকে সেই ভ্যালুগুলোকে আমরা ব্যবহার করতে চাই। ধরো এরকম একটা সেল আমাদের কাছে আছে যার ওভারঅল রিয়াকশান এবং ইএমএফ আমরা দুটোই বার করতে চাই একটা নির্দিষ্ট কোনো একটা টেম্পারেচারে, সে 25 ডিগ্রি সেলসিয়াস। হুম, এখন এই জিনিসটা প্রশ্ন আসতেই পারে যে আমি কেন সবসময় 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা নিয়ে কাজ করছি। 25 ডিগ্রি সেলসিয়াস নিয়ে এই টেম্পারেচার স্পেসিফিক্যালি ধরে নিয়ে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে তাহলে আমাদেরকে ওই সেলের ইএমএফ এর ওপরে টেম্পারেচার ডিপেন্ডেন্সটাকে নিয়ে ভাবতে হয় না। 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা আমাদের স্ট্যান্ডার্ড স্টেটের সাথে রিলেটেড, আমি পরে দেখাবো সেটা। হ্যাঁ, 25 ডিগ্রির অন্য কোনো টেম্পারেচার হলে তখন আমাকে ভাবতে হয় যে সেই করসপন্ডিং ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড যে ইএমএফ, যেটাকে আমরা সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়াল বলি, সেই সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়ালের ভেরিয়েশন উইথ টেম্পারেচার কীভাবে হয়। যেমন লক্ষ্য করে দেখবে আমরা যখন গত ক্লাসে আমরা যখন ক্যালোমেল ইলেকট্রোড সম্বন্ধে পড়েছি তখন 3 ধরনের ক্যালোমেল ইলেকট্রোডের ক্ষেত্রে 3 ধরনের এরকম আলাদা ইকুয়েশন আমরা দেখেছি, যে ইকুয়েশন দিয়ে আমরা এই টেম্পারেচার ভেরিয়েশন অফ ইএমএফকে এক্সপ্রেস করতে পারি। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের অন্য কোনো টেম্পারেচার হলেই আমাদের ওই ইকুয়েশনটার প্রয়োজন হবে। এই মুহূর্তে আমরা সেই কাজটা করছি না, যখন দরকার হবে আমরা তখন ডেফিনেটলি সেই কাজটা করব। তাহলে ধরে নেওয়া যাক আমাদের কাছে এরকম দেখতে একটা সেল আছে যেখানে যেভাবে লিখেছি তাতে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোডটা আছে সেটা হচ্ছে ক্যাডমিয়াম ক্যাডমিয়াম 2+ ইলেকট্রোড, এবং রাইট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোডটা আছে সেটা হচ্ছে কপার 2+ কপার ইলেকট্রোড। ওকে, প্রথম এইভাবে সেলটা লিখে নেওয়ার পরে মনে মনে আমরা ধরে নিলাম যে যেন আমরা সেলটা ঠিক করেই লিখেছি, অর্থাৎ ক্যাডমিয়াম ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে, কপার ইলেকট্রোডে রিডাকশন হচ্ছে। ঠিক আছে? তাহলে এইভাবে লেখাটাকে সঠিক ধরে নিয়ে যদি এগোই তাহলে কি পাই আমরা দেখি। ওকে, তাহলে ক্যাডমিয়াম ইলেকট্রোডে যদি অক্সিডেশন হয় তাহলে অ্যানোডে, অর্থাৎ যে ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে, প্রথম আমরা সেই ইলেকট্রোডের রিয়াকশন লিখব। এবং গত দিনের ক্লাসে মানে গতকালকের ক্লাসে দেখবে আমরা ক্যাডমিয়াম ক্যাডমিয়াম 2+ ইলেকট্রোডের করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়ালটা বার করেছিলাম 25 ডিগ্রি সেলসিয়াস, সেই ভ্যালুটাকেও আমরা ব্যবহার করব। তার মানে দাঁড়ালো সিচুয়েশনটা এরকম যে যেহেতু এই ইলেকট্রোডে অক্সিডেশন ঘটছে, তার মানে সলিড মেটালিক ক্যাডমিয়াম ফ্রম দ্য সলিড ইলেকট্রোড
সে দুটো ইলেকট্রন ইলেকট্রোডের সারফেসে রেখে দিয়ে ক্যাডমিয়াম 2+ হয়ে সলিউশনে আসছে। তার মানে প্রসেসটা হচ্ছে এরকম। এবং এই প্রসেসটার সাথে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা ছিল, আমরা গতকাল এটাকে বার করেছিলাম ইউজিং দ্য নর্মাল ক্যালোমেল ইলেকট্রোড। 25°C টেম্পারেচারে তার ভ্যালু বেরিয়েছিল 0.40214। এটা আমাদের কাজে লাগবে, আমরা এক জায়গায় লিখে রাখলাম। ঠিক আছে, তার মানে যেই মুহূর্তে আমি কোনো একটা ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড রিয়াকশন লিখলাম এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফটা, মানে যেটাকে আমরা সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়াল বলি, সেটা যেই রিপ্রেজেন্ট করলাম, তার মানে আমাদের এই হাফ সেলটার সাথে অ্যাসোসিয়েটেড পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। সবসময় ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখবে যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল মানে হলো বেসিক্যালি দুটো হাফ সেলের কম্বিনেশন। আমাদের কাছে এই পার্টিকুলার ইলেকট্রোকেমিক্যাল সেলে একটা হাফ সেল হচ্ছে এই ক্যাডমিয়াম 2+ হাফ সেল, আরেকটা হাফ সেল হচ্ছে এই কপার 2+ কপার হাফ সেল। তাহলে একটা হাফ সেলের দিকটা আমরা শেষ করলাম, যে হাফ সেলটাতে অক্সিডেশন ঘটছে। তাহলে এখন অন্য হাফ সেলটায় যাব। তাহলে দ্বিতীয় যে হাফ সেলটা আছে, অর্থাৎ ডান দিকের যে ইলেকট্রোডটা, সেই হাফ সেলে কি হচ্ছে, তাহলে রিডাকশন হতে হবে। তাহলে আমার কপার 2+ দুটো ইলেকট্রন নেবে কোথা থেকে? কপার মেটালের সারফেস থেকে দুটো ইলেকট্রন সে ক্যাপচার করলো, ক্যাপচার করে সে সলিড কপার হয়ে ওই মেটাল সারফেসের উপর ডিপোজিট করলো। ওকে, তাহলে আমার এই রিডাকশন প্রসেসটাকে আমি রিপ্রেজেন্ট করবো লাইক দিস। দেখবে কালকের ক্লাসেই আবার সেকেন্ড এক্সাম্পলে আমরা কপার 2+ এর এই ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে ক্যালকুলেট করেছিলাম, এটাকে কাপল করে নিয়ে উইথে কি না উইথে ওয়ান নর্মাল ক্যালোমের ইলেকট্রোড। তার ইলেকট্রোড পোটেনশিয়ালটা 25°C জানা ছিল, সেই ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এখন দেখো, এর আগেও কথাটা বলেছি, সেটা হচ্ছে এরকম যে এই যে দুটো ইলেকট্রোড রিয়াকশন আমি লিখেছি, এই ইলেকট্রোড রিয়াকশনগুলো এসেনশিয়ালি হচ্ছে হাফ সেল রিয়াকশন, তাই না? তাহলে সিন্স দিস আর হাফ সেল রিয়াকশনস, তাহলে এই ধরনের হাফ সেল রিয়াকশনগুলোর যোগফল হিসেবে আমার ওভারঅল সেল রিয়াকশন আসবে। তাহলে যেহেতু হাফ সেল রিয়াকশনের যোগফল হিসেবে আমার ওভারঅল সেল রিয়াকশন আসবে, তাহলে আমি সিম্পলি এই দুটো হাফ সেল রিয়াকশনকে একটাকে আরেকটার নিচে লিখে যোগ করে দেবো। দেখো, যেই একটাকে আরেকটার নিচে লিখে আমি যোগ করব, সঙ্গে সঙ্গে দুপাশ থেকে দুটো ইলেকট্রন কাটা গেল। কাটা গিয়ে আমার যেটা ওভারঅল সেল রিয়াকশন আসবে সেটা হবে এটা। ঠিক একইভাবে দ্য ইএমএফ অফ দ্য সেল will be a summation of these two half cell potentials. Half cell potential মানে কি? Half cell মানে কি আসলে ইলেকট্রন। তাহলে the EMF of the cell will be the summation of these two electrode potentials. তাহলে আমি E সেলকে সিম্পলি রিপ্রেজেন্ট করব অ্যাজ এ সামেশন অফ দিস টু। ওকে, যেই আমি এদেরকে যোগ করলাম, দেখলাম আমি একটা পজিটিভ ভ্যালু অফ ইএমএফ পাচ্ছি। তাহলে যেই মুহূর্তে আমি পজিটিভ ভ্যালু অফ ইএমএফ পেয়ে গেলাম, আমি একটা জিনিসের সম্বন্ধে নিঃসন্দেহ হলাম। কোন ব্যাপারটাতে? যেহেতু ইএমএফ পজিটিভ, তাহলে যেভাবে আমরা সেলটাকে এখানে রিপ্রেজেন্ট করেছি, সে আমাকে একটা পজিটিভ ইএমএফ দিচ্ছে। দ্যাট ইটসেলফ মিনস যে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ এপসাইলন, এইটা থেকে আমি যে ডেল্টা জির ভ্যালুটা পাবো সেটা নেগেটিভ। তার মানে এইরকমভাবে সেলটাকে লিখলে সেই করসপন্ডিং সেলে যে ওভারঅল সেল রিয়াকশনটা ঘটছে, সেই সেল রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটছে। তার মানে এই জায়গাটা থেকে আমি এই ব্যাপারটাতে সন্দেহটা আমার চলে গেল। তাহলে দেখো, এই সন্দেহটা চলে যেতে গেলে আমাকে এই পুরো কাজটা করতে হবে। হ্যাঁ, আমি উল্টো জিনিসটাও করে দেখাচ্ছি। এইবার ধরো, এরকম একটা সিচুয়েশনে আমি যদি উল্টো জিনিসটা করতাম, তাহলে আমি কি পেতাম? আমি উল্টো জিনিসটা করে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম একটা সিচুয়েশনে যদি উল্টো জিনিসটা করতাম আমি কি পেতাম। এবার লক্ষ্য করে দেখো, এরকম একটা সিচুয়েশনে আমি যখন এই ইএমএফটাকে ক্যালকুলেট করলাম, তাহলে এই ক্যালকুলেটেড ইএমএফ এর যে সাইনটা, এর সামনে কি সাইন আছে, এই যে প্লাস সাইনটা এখানে আছে, এই প্লাস সাইনটা আমার ইম্পর্টেন্ট। তার মানে যখনই আমি কোনো এই ধরনের ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল হিসেবে ওভারঅল সেলের ইএমএফ ক্যালকুলেট করব, আমার সবসময় যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে এই ক্যালকুলেটেড ইএমএফ এর সাইনটার দিকে তাকাবে। এই সাইনটার দিকে তাকালেই আমি পরিষ্কার বুঝতে পারবো যে যেভাবে আমি সেলটাকে রিপ্রেজেন্ট করছি, সেইভাবে করা রিপ্রেজেন্টেশনটা ঠিক না ভুল। যদি ইএমএফটা পজিটিভ হয়, ইটস কারেক্ট। যদি ইএমএফটা নেগেটিভ আসে, তার মানে ইট উইল লিড টু এ নন স্পন্টেনিয়াস রিয়াকশন। তার মানে ওই ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ওই রিয়াকশনটা এমনি এমনি নিজে নিজে ঘটবে না। ওই রিয়াকশনটাকে ঘটাতে গেলে আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে দ্যাট সেল উইল নট সার্ভ অ্যাজ এ সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট। সেই সেলটা আমাকে কোনোদিন কোনো এক্সটার্নাল সার্কিটে আমাকে কারেন্ট দেবে না। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে।
তাহলে এরকম ধরনের ইএমএফ ক্যালকুলেশনের সময় পোলারিটির ব্যাপারে খেয়াল রাখা। কার পোলারিটি? ইলেকট্রোডের পোলারিটি। মানে কি পোলারিটি কথাটার মানে কি? এই লক্ষ্য করো, সঠিকভাবে সেল রিপ্রেজেন্ট করলে এই যে ইলেকট্রোডটা আমি এখানে বাম ধারে রেখেছি সেই ইলেকট্রোডটা নেগেটিভ সাইনের। কেন? এর ওপরে এক্সেস অফ ইলেকট্রন আছে। কেন? বিকজ ক্যাডমিয়াম নিজেদের ইলেকট্রনগুলোকে ইলেকট্রোড সারফেসে রেখে দিয়ে ক্যাডমিয়াম 2+ হচ্ছে, মানে অক্সিডেশন হচ্ছে। তার মানে ইট হ্যাজ অ্যান এক্সেস অফ ইলেকট্রন। তার মানে এই লেফট হ্যান্ড সাইডের ইলেকট্রোডটা নেগেটিভ পোলারিটির ইলেকট্রোড। ন্যাচারালি রাইট হ্যান্ড সাইডের ইলেকট্রোডটা পজিটিভ পোলারিটির ইলেকট্রোড হতে বাধ্য। তার মানে এই যে কারেক্ট পোলারিটিটাকে মেনটেন করা, এই কারেক্ট পোলারিটিটাকে মেনটেন করাটা আমাদের খুব জরুরি। ধরো এখন কেউ এরকম করলাম কাজটা, মনে করো আমি অত কিছু ভাবলাম না, আমি করলাম কি, এই পুরো জিনিসটাকে আমি আমার মতো করে যেমন করে খুশি আমি দুটো ইলেকট্রোডকে সাজিয়ে আমি একটা নতুন সেল তৈরি করলাম, যেখানে ভুল করে আমি করেছি কি, এই ইলেকট্রোডের পোলারিটিগুলোকে ঘুরিয়ে ফেলেছি। মানে আমি যে সেলটা এখন লিখেছি সেই সেলটা এখন দেখতে এরকম হতেই পারে। ভুল, তাই না? কাজ করতে গেলে ভুল হবেই। আমি ভুল করে আমি এইরকমভাবে ইলেকট্রোডটাকে, এই সেলের ইলেকট্রোড দুটোকে যার পোলারিটি হওয়া উচিত ছিল, কিসের থেকে এই উচিত অনুচিতের বিচার? উচিত অনুচিতের বিচার হচ্ছে সেলের ইএমএফ এর পজিটিভ ভ্যালু থেকে। সবসময় মাথায় রাখতে হবে, ইলেকট্রোকেমিক্যাল সেল হতে গেলে সেই ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ঘটা ওভারঅল রিয়াকশনটাকে স্পন্টেনিয়াস হতে হবে। সেই রিয়াকশনটাকে স্পন্টেনিয়াস হতে গেলে করসপন্ডিং ডেল্টা জিকে নেগেটিভ হতে হবে। ব্যাস, এইটা হচ্ছে আমার উচিত অনুচিত যাচাইয়ের জায়গা। আমি আগে থেকে এত কিছু ভাবলাম না, আমি এইভাবে সেলটাকে রিপ্রেজেন্ট করলাম। যেই মুহূর্তে আমি সেলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে ফেলেছি, আমি তো জানি এটাই ঠিক। তাহলে আমি কি দেখবো? তাহলে আমি দেখবো যে কপার ইলেকট্রোডে নিশ্চয়ই অক্সিডেশন হচ্ছে। আমি কপার ইলেকট্রোডে অক্সিডেশন করে লিখলাম। গতকালকার ক্লাসে কপার ইলেকট্রোডের রিডাকশন হলে পোটেনশিয়ালটা বার করেছিলাম। তাহলে অক্সিডেশন মানে উল্টো ফেনোমেনন ঘটলে কি ঘটবে? তাহলে ওর করসপন্ডিং রিডাকশন পোটেনশিয়ালটা নেগেটিভ সাইন নিয়ে আসবে। আমি তার করসপন্ডিং ভ্যালু লিখে রাখলাম। এবং তাহলে কপার ইলেকট্রোডে যদি অক্সিডেশন হয়, তাহলে নিশ্চয়ই ক্যাডমিয়াম ইলেকট্রোড রিডাকশন হচ্ছে। তাহলে ক্যাডমিয়াম ইলেকট্রোডের করসপন্ডিং ইলেকট্রিক পোটেনশিয়ালটাও সাইনে ঘুরে গেল। তাহলে এইবার যখন আমি এদেরকে যোগ করে ওভারঅল সেল রিয়াকশন লিখলাম, তাহলে আমি ওভারঅল সেল রিয়াকশন লেখার সময় একই পদ্ধতি, দুটো পরপর রিয়াকশনকে একটার নিচে আরেকটা লিখে নিলাম, লিখে নিয়ে সিম্পলি একটা যোগ করে দিলাম। দুপাশ থেকে ইলেকট্রন কেটে গেল, যা পড়ে থাকলো তা হচ্ছে এই। এবং ন্যাচারালি সেলের ইএমএফ যদি আমি লিখি, তাহলে আমার সেলের ইএমএফ হবে এই দুটোর যোগফল। পরিষ্কার দেখতে পাবে যে সেলের ইএমএফটা যোগ হয়ে একটা মাইনাস সাইন নিয়ে আসছে। তার মানে দিস উইল রিপ্রেজেন্ট এ কমপ্লিটলি নন স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে এরকম নন স্পন্টেনিয়াস প্রসেস হলে আমার একটা জিনিসই স্পষ্ট হয়ে গেল, যে আমি যেভাবে পোলারিটি অফ ইলেকট্রোডসকে সাজিয়েছি, মানে আমি যাকে নেগেটিভ পোল বলেছি, যে ইলেকট্রোডটাকে আমি অ্যানোড বলেছি এবং যে ইলেকট্রোডটাকে আমি ক্যাথোড বলেছি, সেটা আমি ঠিক উল্টো ধরেছি। তাহলে উল্টো অ্যানোড এবং ক্যাথোড নিয়ে আমি কাজ করছি। তাহলে উল্টো অ্যানোড এবং ক্যাথোড নিয়ে কাজ করার মানে কি? তাহলে খুব সিম্পলি লক্ষ্য করো, উল্টো অ্যানোড এবং ক্যাথোড নিয়ে কাজ করার মানে নন স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে ওই রিয়াকশন নিজে নিজে সেলের মধ্যে কখনোই ঘটবে না। তাহলে যে অ্যাজাম্পশন নিয়ে আমি সেলটা লিখেছিলাম সেই অ্যাজাম্পশনটা ভুল। তাহলে আমাকে এটাকে রেকটিফাই করার জন্য কি করতে হবে? আমার রেকটিফাই করার জন্য পোলারিটিকে ঘুরিয়ে দিতে হবে। তার মানে আমার রেকটিফাই করার জন্য সিম্পলি যে রিয়াকশনটা আমি এখন লিখেছি, অর্থাৎ এই ওভারঅল সেল রিয়াকশনটা, এই রিয়াকশনটার সাথে অ্যাসোসিয়েটেড যে আমার ই সেলের সাইন, এটাকে আমার চেঞ্জ করে দিতে হবে। তার মানে আমি সিম্পলি রিয়াকশনটাকে উল্টে দেবো। রিয়াকশনটাকে উল্টে দিয়ে আমি এইভাবে লিখবো, এবং ন্যাচারালি তার করসপন্ডিং ইএমএফ এর সাইনটাকেও ঘুরিয়ে দিয়ে আমি এইভাবে লিখবো। তাহলে যদি আমরা ভুল করিও, ধরো কোনো একটা ক্ষেত্রে ভুল হলো আমার, তাহলে সেই ভুল হলে ভুল সংশোধনের জায়গাটা হচ্ছে এটা। হুম যে তার মানে ইলেকট্রোকেমিক্যাল সেল হয়ে, মানে বা কোনো একটা সেলকে ইলেকট্রোকেমিক্যাল সেল হতে গেলে এই যে প্রপার্টিটা, যে তাকে একটা স্পন্টেনিয়াস রিয়াকশনের মাধ্যমে এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো করতে হবে, এই প্রপার্টিটা যেন স্যাটিসফাইড হয়, সেই জায়গাটা আমাকে নজর রাখতে হবে। দ্যাটস ইট, আর কোনো জায়গা নেই। তাহলে দেখো, এই যে নানান রকম স্টেপ ওয়াইজ পদ্ধতিতে এসে আমরা কতগুলো ছোট 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 জিনিসের কালেকশন হিসেবে আমরা সেলের ইএমএফ ক্যালকুলেশন অবধি আসলাম। এই পুরো জায়গাটাতে আসতে গিয়ে আমাদেরকে নানান রকম ছোট ছোট স্টেপের মাধ্যমে ব্যাপারটাকে আসতে হয়েছে, তাই না? একসময় আমরা তোমার কতগুলো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড সম্বন্ধে পড়েছি, একসময় আমরা স্ট্যান্ডার্ড সেল সম্বন্ধে পড়েছি, আমরা তার আগে পগেনডর্ফের কম্পেনসেশন প্রিন্সিপল পড়েছি। এরকম করে ছোট ছোট কতগুলো ধাপের মাধ্যমে আমরা এসেছি, এবং এই ধাপগুলো দিয়ে আসতে গিয়ে আমরা কিছু কিছু নিয়মের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি।
যে যে নিয়মগুলো বা যে ধরনের রুলগুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা সঠিক জায়গায় এসে পৌঁছব। আমি যেটা করছি এখানে, আমি একটা জায়গাতে এই যতগুলো নিয়মকে আমরা পালন করে এসছি এবং যে নিয়মগুলো বা নিয়মাবলীগুলোর মাধ্যমে এলে আমরা সঠিকভাবে একটা সেলের ইএমএফকে ক্যালকুলেট করতে পারবো, সেই নিয়মগুলোকে আমি এক জায়গায় লিখে দিচ্ছি। এই এই সেট অফ রুলস যদি আমার হাতে থাকে, তাহলে এই সেট অফ রুলস আমি যদি প্রথম দিকে একটু মেনে প্র্যাকটিস করি, আমার এই কাজগুলো যদি আমি সেইভাবে একটু একটু করে করি, তাহলে আমাদের ভুল হবে না। ইনিশিয়ালি কিছুদিন, প্রথম দিকে কিছুদিন আমাদের এই নিয়মগুলোকে সামনে রেখে কাজটা করতে হয়, বা কয়েকটা এক্সাম্পল ক্যালকুলেশন যেরকম আমি এখানে করছি, এরকম কয়েকটা এক্সাম্পল ক্যালকুলেশনকে সামনে রেখে আমার প্রথম কয়েকটা দিন সময় লাগে। তারপরে যেই ব্যাপারটা আয়ত্তে চলে আসে তখন আর এই নিয়মগুলো আলাদা করে দরকার হয় না, তখন ব্যাপারটা আমরা শিখে যাই। একবার শিখে গেলে তখন আর ভুল হয় না জেনারেলি। ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা করছি, কতগুলো এই যে রুলগুলো, যে নিয়মগুলোকে আমরা ব্যবহার করে এসেছি, সেই রুলগুলোকে এক জায়গায় সামারাইজ করে নিচ্ছি। তাহলে প্রথম যে কথাটা বলবো, দেখবে এখানে প্রত্যেকটা জিনিস আমাদের জানা, আমি শুধু এক জায়গায় লিখে দিয়েছি মাত্র, যাতে আমার পুরো ব্যাপারটাকে বারবার ঘেটে দেখতে না হয়। ঠিক আছে, তাহলে প্রথম যে কথাটা বলবো, দেখো, এনি সেল রিয়াকশন ইজ দ্য সাম অফ সিঙ্গল ইলেকট্রোড রিয়াকশনস অ্যাজ দে অকার ইন দ্য সেল। অর্থাৎ যে কোনো একটা সেলের মধ্যে যে ওভারঅল রিয়াকশনটা হচ্ছে সেটা কি হয়, যোগফল। কার? সাম, যোগফল। কার যোগফল? ওই সিঙ্গেল ইলেকট্রোড রিয়াকশনগুলো এক্ষুনি দেখালাম, যে একটা ইলেকট্রোডে যেখানে অক্সিডেশন হচ্ছে, যাকে আমরা অ্যানোড বলি, তার রিয়াকশন, তার সাথে যদি আমি যেটা ক্যাথোড বলি, যেখানে রিডাকশন হচ্ছে, এই রিয়াকশনকে যোগ করে দিই, তাহলে আমি ওভারঅল সেল রিয়াকশন পাবো। ঠিক যেমনভাবে আমাদের ওভারঅল সেল রিয়াকশন ইজ দ্য সাম অফ দিস ইন্ডিভিজুয়াল ইলেকট্রোড রিয়াকশনস, হ্যাঁ, সিঙ্গেল ইলেকট্রোড রিয়াকশন, ঠিক একই রকমভাবে আমাদের টোটাল ইএমএফ অফ দ্য সেল ইজ দ্য অ্যালজেব্রাইক সাম অফ দ্য সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়ালস। অর্থাৎ টোটাল ইএমএফ অফ দ্য সেল যেটা বেরোবে, সেটা এক একটা সিঙ্গেল ইলেকট্রোড মানে হাফ সেলের ইলেকট্রোড পোটেনশিয়াল, মানে ওই হাফ সেলের সাথে অ্যাসোসিয়েটেড যে ইএমএফটা, তার অ্যালজেব্রাইক সাম, তার যোগফল হিসেবে বেরোবে। ওকে, তাহলে তার অ্যালজেব্রাইক সাম হিসেবে বেরোবে। এবং এই জায়গাটাতে করার সময়, এই যোগটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি কি খেয়াল রাখতে হবে? মাথায় রাখতে হবে, যদি আমার স্পন্টেনিয়াস হতে হয় সেই ইলেকট্রোড রিয়াকশনটাকে, তাহলে সিঙ্গেল ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে পজিটিভ হতে হবে। কারণ সবসময় মনে রাখবে যে ইলেকট্রোকেমিস্ট্রির, বিশেষ করে এই ধরনের ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রির ড্রাইভিং রিলেশন, যে রিলেশনশিপটা আমাদের সমস্ত কিছুকে গভর্ন করছে, কন্ট্রোল করছে, সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ এপসাইলন। এই রিলেশনশিপটা হচ্ছে এমন একটা রিলেশন যা দিয়ে সব কিছু কন্ট্রোল। হুম, আমি এরপরে যখন ডিটেলসে থার্মোডিনামিক্স অফ অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রোকেমিক্যাল সেলসও বলবো, তখনও দেখবে যে মেইন পয়েন্ট কিন্তু ওইটা, যে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ এপসাইলন। ঠিক আছে, তাহলে ফর দ্য স্পন্টেনিয়াস ইলেকট্রোড রিয়াকশন, দ্য সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়াল ইজ পজিটিভ উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। কেন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের কথা বললাম? এই কারণে বললাম যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা ইলেকট্রোড পোটেনশিয়ালকে অ্যাট অল টেম্পারেচার ধরে নেওয়া হয় জিরো। তার মানে ওটা হচ্ছে আমার স্কেলের অরিজিন, ওইখান থেকে আমরা স্কেলটাকে শুরু করি। হ্যাঁ, ঠিক একই রকমভাবে যদি রিয়াকশনটা নন স্পন্টেনিয়াস হয়, তাহলে সেটা আমার নেগেটিভ ইলেকট্রোড পোটেনশিয়াল দেবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রেসপেক্টে। ঠিক আছে, এবং এই একই সেম রুল, একই ঘটনা, একই রুল অ্যাপ্লাই করবে যখন আমি সেল রিয়াকশনের কথা বলবো। তার মানে ওভারঅল সেল রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে ইফ দ্য ওভারঅল ইএমএফ অফ দ্য সেল ইজ পজিটিভ, দ্য ওভারঅল সেল রিয়াকশন উইল বি নন স্পন্টেনিয়াস ইফ দ্য ওভারঅল ইএমএফ অফ দ্য সেল ইজ নেগেটিভ। ব্যাস, ঠিক আছে। তাহলে দেখো, নেক্সট এই কথাটা বলবো, ইফ এনি সেল, এবার সেল লেখার সম্বন্ধে বলছি, ইফ এনি সেল written down with the negative electrode on the left so that the electrons flow through the external circuit from left to right, the cell reaction deduced by rule 1, এইখান থেকে যেভাবে সেল রিয়াকশন বার করেছি, will be spontaneous process and the EMF deduced by rule 2 for the cell will be positive। তাহলে তাই হলো, এই যে যখন আমি সঠিকভাবে সেলটাকে রিপ্রেজেন্ট করেছিলাম, যেখানে নেগেটিভ ইলেকট্রোড মানে অ্যানোড, মানে যেখানে অক্সিডেশন হচ্ছে, সেটাকে যদি আমি বাম ধারে লিখে থাকি, তাহলে কি হয়েছিল, তাহলে আমি স্পন্টেনিয়াস সেল রিয়াকশন পেয়েছিলাম এবং তার সাথে একটা পজিটিভ ভ্যালু অফ ইএমএফ পেয়েছিলাম, যেটা আমার চাই। ঠিক আছে, এখন যদি কেউ ভুল করি, ভুল করার জন্য একটা রুল এখানে রাখা আছে।
ইফ দ্য রং অ্যাজাম্পশন বি মেড, আমি যদি ভুল অ্যাজাম্পশন করে থাকি, ক্যাডমিয়াম ইলেকট্রোডটা নেগেটিভ ইলেকট্রোড হওয়া উচিত ছিল, তার জায়গায় আমি ক্যাডমিয়াম ইলেকট্রোডটাকে যদি পজিটিভ করে ফেলি ভুল করে, তাহলে ইফ দ্য রং অ্যাজাম্পশন বি মেড উইথ রেসপেক্ট টু দ্য পোলারিটি অফ দ্য ইলেকট্রোডস, রুল 3 উইল ইল্ড, এই ঘটনাটা আমাকে একটা নেগেটিভ ইএমএফ দেবে করেসপন্ডিং টু দ্য নন স্পন্টেনিয়াস সেল রিয়াকশন। সত্যি কথা, টু অবটেইন দ্য স্পন্টেনিয়াস রিয়াকশন অ্যান্ড ইটস ইএমএফ, all that need to be done is to reverse the reaction and change the sign of the EMF without changing its magnitude. ওর মানটাকে পাল্টাবে না, শুধু সাইনটাকে পাল্টাবে, রিয়াকশনটাকে জাস্ট ঘুরিয়ে দেবে, আর কিচ্ছু পাল্টাবে না, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এই চারটে বেসিক রুলকে যদি মাথায় রাখি, এই চারটে বেসিক রুলকে মাথায় রাখলে আমাদের ইন জেনারেল যে কোনো ধরনের ইলেকট্রোকেমিক্যাল সেল সংক্রান্ত কোনো রকম ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হবে না। এরপরে নানান ছোটোখাটো খুঁটিনাটি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আমি একটু পরেই তুলে ধরছি, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক জায়গাটা। এই বেসিক জায়গাটার সাথে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্টভাবে জড়িয়ে আছে এই ইলেকট্রোকেমিক্যাল সেলের, যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল রিলেটেড যে কোনো পড়াশুনোর সাথে, সেটা হচ্ছে যে এই থার্মোডিনামিক্সের সাথে ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের কানেকশনটা, এই কানেকশনটা আমরা একটা অংশ দেখেছি মাত্র। আমরা শুধুমাত্র এইটুকু দেখেছি যে ইএমএফ দিয়ে আমি যে কোনো একটা ইএমএফ এর ভ্যালুর এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সাইনের দ্বারা আমি যে কোনো একটা সেলের রিয়াকশন যেটা ঘটছে সেটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস, এটাকে জাজ করার জায়গায় আমরা আছি। সেটা জাজ করার জন্য একটা খুব সাধারণ মানের রিলেশন আমাদের কাজে লাগে, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ এপসাইলন। এর বাইরে কি আছে, এর সাথে অ্যাসোসিয়েটেড আর কি ধরনের থার্মোডিনামিক প্রপার্টি আছে, এই জিনিসটা আমরা বার করতে চাই, এই জিনিসটাকে আমরা স্পেসিফিক্যালি বুঝতে চাই। এইটা বোঝার জন্য আমরা প্রথম যেটা করি সেই জন্য যে থার্মোডিনামিক্সের যে প্রিন্সিপলগুলো আমরা জানি, হ্যাঁ, আমরা ওপেন সিস্টেমের থার্মোডিনামিক্সও পড়েছি থার্ড সেমিস্টারে, ট্র্যাডিশনাল ক্লোজ সিস্টেমের থার্মোডিনামিক্সও আমরা পড়েছি ফার্স্ট সেমিস্টারে। এই যে দু ধরনের থার্মোডিনামিক্স বা থার্মোডিনামিক্সের প্রিন্সিপল আমাদের জানা আছে, এই দু ধরনের প্রিন্সিপল থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স আমাদের তৈরি হয়েছে। কীরকম এক্সপিরিয়েন্স? আমরা একটা জিনিস অ্যাটলিস্ট থার্ড সেমিস্টারে বুঝে এসেছি, সেটা হচ্ছে এই যে ওপেন সিস্টেমগুলো বেশি জেনারেল। দেখবো ওপেন সিস্টেম পড়াতে গিয়ে ইন থার্ড সেমিস্টার আমি বারবার এই কথাটা বলতাম যে ওপেন সিস্টেমগুলো হচ্ছে জেনারেল সিস্টেম, যার কতগুলো স্পেশাল কেস হচ্ছে ক্লোজ সিস্টেমের থার্মোডিনামিক্স। কিন্তু যেহেতু ক্লোজ সিস্টেমের থার্মোডিনামিক্সটা বোঝা এবং পড়া দুটোই সোজা, আমরা ক্লোজ সিস্টেমের থার্মোডিনামিক্স দিয়েই সাধারণত থার্মোডিনামিক্স পড়তে শুরু করি। এমন সিস্টেমের থার্মোডিনামিক্স দিয়ে আমরা পড়াশোনাটা শুরু করি যেখানে সিস্টেমের কম্পোজিশনটা ফিক্সড থাকে, সিস্টেমে যে পরিমাণ মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালের পরিমাণে যেন কোনো চেঞ্জ না হয়, অর্থাৎ সিস্টেমটাকে যেন আমরা ক্লোজড রাখি। ওকে, তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কিন্তু ক্লোজ সিস্টেমের থার্মোডিনামিক্স দিয়ে খুব একটা জিনিসকে হ্যান্ডেল করতে পারবো না। কেন পারবো না? লক্ষ্য করো, জেনারেল ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোর ক্ষেত্রে সিস্টেমগুলো কখনোই ক্লোজড না। এই কারণে ক্লোজড নয়, দেয়ার আর মেনি সিস্টেমস যে সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব যে এমন একটা সেল রিয়াকশন ঘটছে যে সেল রিয়াকশনের ফলে কোনো একটা গ্যাস তৈরি হচ্ছে, সেই গ্যাসটা সিস্টেম থেকে এসকেপ আউট করছে, বেরিয়ে যাচ্ছে। এরকম বহু সিস্টেম আছে যেখানে কোনো একটা সিস্টেমের ভেতরে সিস্টেমটার মধ্যে গ্যাসকে বাবল করা হচ্ছে, তার মানে সিস্টেমের ভেতরে আমি কোনো একটা জিনিসকে ইনকর্পোরেট করছি, ঢুকিয়ে দিচ্ছি। তার মানে সিস্টেমের কম্পোজিশন ইজ এভার চেঞ্জিং, মানে সবসময় সিস্টেমের কম্পোজিশন পাল্টাচ্ছে। তার মানে যখনই আমরা থার্মোডিনামিক্স অ্যান্ড ইএমএফ এদের দুজনের মধ্যে কোনো কানেকশন তৈরি করার চেষ্টা করব, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ক্লোজ সিস্টেমের প্রিন্সিপলগুলো দিয়ে এই জিনিসটাকে ডিল করব না, আমরা ইন জেনারেল ডিল করব এদেরকে ওপেন সিস্টেমের থার্মোডিনামিক্সের প্রিন্সিপলগুলো দিয়ে ইন জেনারেল। এবং এই ধরনের প্রিন্সিপলগুলোকে ব্যবহার করে প্রথম আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ আ সেল রিয়াকশন এবং তার করসপন্ডিং এন্ট্রপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল রিয়াকশন, এই দুটোর একটা এস্টিমেট আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের স্টার্টিং পয়েন্ট এরকম ধরনের যে কোনো পড়াশোনার ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট হয় একটা খুব সিম্পল জায়গা, যে জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি না গিবস হেলমহোলটজ রিলেশন। আমরা গিবস হেলমহোলটজ রিলেশনশিপ থেকে স্টার্ট করি। গিবস হেলমহোলটজ রিলেশনশিপ থেকে স্টার্ট করার সুবিধা হচ্ছে যে গিবস হেলমহোলটজ রিলেশন এমন একটা রিলেশন
যার মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ঢুকে বসে আছে। কিভাবে ঢুকে বসে আছে আমি দেখাচ্ছি। তাহলে লেট আস স্টার্ট ফ্রম দ্য গিবস-হেলমোলটজ ইকুয়েশন। তাহলে আমাদের ট্র্যাডিশনাল ফর্মে গিবস-হেলমোলটজ ইকুয়েশন আমাদের জানা। দিস ইজ দ্য গিবস-হেলমোলটজ ইকুয়েশন। লক্ষ্য করো গিবস-হেলমোলটজ ইকুয়েশনের ডান দিকে এই যে ডেরিভেটিভটা আছে, ডেরিভেটিভ অফ দ্য গিবস ফ্রি এনার্জি চেঞ্জ উইথ টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এই কনস্ট্যান্ট প্রেশারটা খুব ইম্পর্ট্যান্ট। কেন এই প্রেশারটা কনস্ট্যান্ট? একটা জিনিস নোটিস করো, যখনই আমরা কোনো ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমকে নিয়ে ডিল করছি, আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে দুখানা ইলেকট্রোড আছে, যে দুটো ইলেকট্রোড মোস্টলি সলিড। কোনো লিকুইড ইলেকট্রোড ব্যবহার যে করা হয় না তা না, লিকুইড মার্কারি ফার্কারি ইলেকট্রোডে ব্যবহার করা হয়, কিন্তু এমন ইলেকট্রোড যে ইলেকট্রোডগুলো ইন জেনারেল হয় সলিড, নতুবা এরা যার সাথে কন্ট্যাক্টে আছে, যেটা ইলেকট্রোলাইট সলিউশন, সেটা লিকুইড। হুম তার মানে সোজা কথায় ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমস আর সাচ সিস্টেমস হুইচ এক্সিস্ট ইন কনডেন্সড ফেজেস। জেনারেলি এরা কনডেন্সড ফেজে এক্সিস্ট করে। তাহলে কনডেন্সড ফেজে এক্সিস্ট করে মানে এই ধরনের সিস্টেমের ওপরে ইটসেলফ প্রেশারের এফেক্ট খুব কম। তার মানে আমরা যখনই এই ধরনের সিস্টেম নিয়ে কোনো কাজ করব, ইন জেনারেল আমরা কনস্ট্যান্ট অ্যাটমসফিয়ারিক প্রেশারে করে থাকি। সেই জন্য এই কনস্ট্যান্ট প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে কাজ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেই সমস্ত জায়গায় বেশি গুরুত্বপূর্ণ যেখানে কোনো গ্যাসের ইনভলভমেন্ট আছে। ধরো কোনো একটা পার্টিকুলার কেসে কোনো একটা ইলেকট্রোড রিয়াকশনের রেজাল্ট বা কনসিকোয়েন্স হিসেবে কোনো একটা গ্যাসের ইভলিউশন হচ্ছে, বা এরকম কোনো একটা ইলেকট্রোড আমরা ব্যবহার করছি যেখানে গ্যাসের ইনভলভমেন্ট আছে। যেমন ধরো আমরা যদি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ব্যবহার করি, সেখানে হাইড্রোজেন গ্যাসকে বাবল করতে হয়, আমি আগেই দেখিয়েছি। সেই যে হাইড্রোজেন গ্যাসকে আমরা বাবল করছি উইদিন দ্য সিস্টেম, তাকে কিন্তু একটা স্পেসিফিক প্রেসারে বাবল করতে হয়, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে। তার মানে এই প্রেসারের ব্যাপারটাকে স্পেসিফিক রাখা, এটা আমাদের এই ধরনের সিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট। বেশ, মেনে নিলাম। এবার মেনে নিয়ে যদি আমি স্টেপ বাই স্টেপ এগোই, তাহলে প্রথমেই লক্ষ্য করো যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমের জন্য এই গিবস-হেলমোলটজ ইকুয়েশনের এই জায়গাটাতে অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাটাতে আমি দু জায়গাতেই এই ডেল্টা জিকে রিপ্লেস করতে পারি বাই মাইনাস এন এফ এপসাইলন। যে রিলেশনশিপটা আমরা এতক্ষণ ধরে সেল রিয়াকশন এবং সেলের ইএমএফ এর ক্ষেত্রে ব্যবহার করে এসেছি, সেই রিলেশনশিপটাকে আমরা ব্যবহার করতে পারি। এটাকে যদি এখানে ব্যবহার করি, তাহলে আমি এটার রেসপেক্টে এই ডেল্টা জি এর আমি যদি টেম্পারেচারের রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভটা বার করে নিই অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাহলে আমার এই টার্মটাও বেরিয়ে যাবে। তাহলে যেই মুহূর্তে আমি এই টেম্পারেচার ডেরিভেটিভটা নিলাম, তাহলে আমার অন দ্য রাইট হ্যান্ড সাইডে আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে, লক্ষ্য করো, ইএমএফ এর ফার্স্ট ডেরিভেটিভ উইথ টেম্পারেচার। এই ডেরিভেটিভটার সিগনিফিক্যান্স কি? লক্ষ্য করো, দিস ডেরিভেটিভ ইজ রিপ্রেজেন্টেশন of the rate of change of EMF of the cell with temperature at constant pressure। তার মানে যদি টেম্পারেচার পাল্টে দিই, যদি টেম্পারেচার পাল্টানো হয় এই সিস্টেমটার, তাহলে টেম্পারেচারের চেঞ্জের সাথে এই ইএমএফ এর চেঞ্জটা কি হারে হয়, বা এইভাবে ঘুরিয়ে বলতে পারি যে পার ইউনিট রাইজ অর ডিক্রিজ, রাইজ অর ফল ইন টেম্পারেচার, হাউ ডাজ দ্য ইএমএফ অফ দ্য সিস্টেম চেঞ্জ। সেইটাকে বার করার একটা রাস্তা হচ্ছে এইটা। এই কোয়ান্টিটিটাকে আমরা এক কথায় বলে থাকি অ্যাজ দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ইএমএফ। ওকে, তার মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ইএমএফ এসেন্সিয়ালি মিন করে as the rate at which the EMF of a particular electrochemical cell changes with temperature। যদি আমি টেম্পারেচার পাল্টে দিই, তাহলে ইএমএফ কি করে পাল্টায়। লক্ষ্য করে দেখবে যে কোনো একটা এরকম সেলের জন্যও যেটা প্রযোজ্য, ঠিক একই কথা কিন্তু ইলেকট্রোডগুলোর জন্যও প্রযোজ্য। লক্ষ্য করে দেখবে যখন আমরা এর আগের দিনকার ক্লাসটায় যখন আমরা ক্যালোমেল ইলেকট্রোড নিয়ে কথা বলছিলাম, ক্যালোমেল ইলেকট্রোডের কথা বলতে বলতে দেখবে খেয়াল করে যে সেখানে আমি ওই টেম্পারেচারের সাথে ইএমএফ কি করে ভ্যারি করে তার একটা করে এক্সপ্রেশন দিয়েছিলাম ফর এভরি ক্যালোমেল ইলেকট্রোড, প্রতিটা ক্যালোমেল ইলেকট্রোডের জন্য। ডেসি নর্মাল ক্যালোমেলের জন্য একটা ছিল, নর্মাল ক্যালোমেলের জন্য একটা ছিল, স্যাচুরেটেড ক্যালোমেলের জন্য একটা ছিল। একটু খেয়াল করে দেখো, যেটা আমরা স্যাচুরেটেড ক্যালোমেলের জন্য ছিল যেরকম 0.2415 মাইনাস ওই 7.6 ইন্টু 10⁻⁻⁴ বোধহয় ছিল T-25। লক্ষ্য করো এইরকম একটা রিলেশনশিপ যদি আমার জানা থাকে, হ্যাঁ, যে ওই পার্টিকুলার ইলেকট্রোডটার ইএমএফ, মানে ওই পার্টিকুলার ইলেকট্রোডটার ইলেকট্রোড পোটেনশিয়াল টেম্পারেচারের সাথে কিভাবে ভ্যারি করে, তাহলে আমি ইমিডিয়েটলি কিন্তু এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দ্য ইএমএফ বার করে নিতে পারবো। তার মানে এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দ্য ইএমএফ বার করতে গেলে ওই রকম ধরনের একটা রিলেশনশিপ আমাদের জানা থাকা প্রয়োজন। বেশ,
তাহলে আমরা যেহেতু এই গিবস হেলমহোলটজ ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের জন্য এটাকে পেয়ে গেলাম এবং রাইট হ্যান্ড সাইডের এই টার্মটার জন্য, এই ডেরিভেটিভ টার্মটার জন্য এটাকে পেয়ে গেছি, এদের দুজনকে নিয়ে গিয়ে আমরা ওখানে সাবস্টিটিউট করে দিই। তাহলে সাবস্টিটিউট করলাম, তাহলে যেই মুহূর্তে সাবস্টিটিউট করলাম তাহলে আমার দাঁড়ালো এইটা। তাহলে আমি এবার এই ডেল্টা এইচটাকে একদিকে রাখি আর বাকি টার্মগুলোকে আরেক দিকে রাখি। তাহলে আমি ডেল্টা এইচ এর একটা এক্সপ্রেশন পেলাম যেখানে আমি এন টাইমস ফ্যারাডে কনস্ট্যান্টকে কমন নিলাম, কমন নিয়ে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এটা। তাহলে লক্ষ্য করো যে এইরকম ধরনের কোনো একটা এক্সপ্রেশন যদি আমার কাছে থাকে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু খুব ইজিলি এইরকম ধরনের একটা ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড হিট অফ রিয়াকশন, যেটা হিট অফ দ্য ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, দ্য করসপন্ডিং চেঞ্জ ইন এনথালপি অফ দ্য রিয়াকশন, সেইটাকে আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। এই ক্যালকুলেশনটা করতে গেলে আমার কতগুলো ইনফরমেশন চাই। কি কি ইনফরমেশন? এক, প্রথম আমার চাই যে ইএমএফ অফ দ্য সেল অর দ্য ইলেকট্রোড সে টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করছে। সেটা না হলে আমি এই ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে পারবো না। সোজা কথায় আমার টেম্পারেচার কোএফিসিয়েন্ট জানতে হবে। হুম, যেই আমি টেম্পারেচার কোএফিসিয়েন্ট জেনে গেলাম, টেম্পারেচার কোএফিসিয়েন্ট জানার সাথে সাথে আমার কোনো একটা ডেফিনিট টেম্পারেচারে, যেটা আমার এক্সপেরিমেন্টাল টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমার করসপন্ডিং ইএমএফ অফ দ্য সেল জানতে হবে। ব্যাস, তাহলেই আমি ডেল্টা এইচটা বার করতে পারবো। এখন লক্ষ্য করো যে তার মানে এই ধরনের একটা সিম্পল থার্মোডিনামিক আইডেন্টিটি আমাদেরকে সাহায্য করছে যে এই ধরনের ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড যে করসপন্ডিং চেঞ্জ অফ এনথালপি আছে সেই চেঞ্জ অফ এনথালপিকে ক্যালকুলেট করা। হ্যাঁ, এইরকম একটা এক্সপ্রেশনে যখনই আমরা এরকম ধরনের কোনো এক্সপ্রেশন তার মানে ব্যবহার করছি, তার মানে এসেনশিয়ালি আমরা ইএমএফ রিলেটেড ডেটাকে আমরা ব্যবহার করছি টু রিলেট ইট উইথ থার্মোডিনামিক্স। এই কারণে কিন্তু এই যে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি থার্মোডিনামিক পয়েন্ট অফ ভিউ থেকে এতটা গুরুত্বপূর্ণ, যে ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রির একটা ডিরেক্ট যোগাযোগ, একটা ডিরেক্ট কানেকশন আছে উইথ থার্মোডিনামিক্স। ধরো আমরা যদি এই রিলেশনশিপটাকে সাকসেসফুলি ব্যবহার করতে চাই, তাহলে আমরা খুব সিম্পলি, ধরো ফর এক্সাম্পল কোনো একটা অঙ্ক করতে গিয়ে বা এরকম কোনো একটা কিছু করতে গিয়ে এরকম একটা রিলেশনশিপকে যদি আমরা ইউজ করি, তাহলে আমি যদি ইএমএফটাকে ভোল্টে ব্যবহার করি, এই ফ্যারাডে কনস্ট্যান্টটাকে কুলম্বে লিখি, তাহলে আমার করসপন্ডিং যে এনথালপি চেঞ্জটা আসবে সেই এনথালপি চেঞ্জটা বেরোবে ইন ইউনিটস অফ জুল। ঠিক আছে? ঠিক যেমনভাবে আমরা এই গিবস হেলমহোলটজ রিলেশনশিপ ব্যবহার করে করসপন্ডিং এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিয়াকশন আমরা বার করলাম, ঠিক একই রকমভাবে একটু ঘুরিয়ে যদি এই গিবস হেলমহোলটজ রিলেশনশিপকে আমরা ব্যবহার করি, তাহলে আমরা এনট্রপি চেঞ্জটাকেও ইভ্যালুয়েট করতে পারি। কি করে করতে পারি দেখা যাক। তাহলে আমি গিবস হেলমহোলটজ ইকুয়েশন থেকে আবার স্টার্ট করি। তাহলে এই ছিল আমার গিবস হেলমহোলটজ ইকুয়েশন। একে আমি একটুখানি ঘুরিয়ে লিখলাম ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ করে, এবং এই যে ডেরিভেটিভটা ছিল, এই ডেরিভেটিভটার যে ভ্যালুটা আমি ওখান থেকে ক্যালকুলেট করে বার করেছিলাম সেটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে যে কোনো একটা এরকম ইলেকট্রোকেমিক্যাল সেল, তার জন্য লক্ষ্য করে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই যে যে কোনো একটা এরকম ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য এই ডেল্টা জি আর ডেল্টা এইচ মানে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ এবং করসপন্ডিং এনথালপি চেঞ্জ, এরা দুজন সমান হয়ে যেতে পারে একটা কন্ডিশনে। কোন কন্ডিশনে? যদি নাকি এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ইএমএফটা জিরো হয়। যদি এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এমন একটা ইলেকট্রোড বা এমন একটা সেল আছে যে সেলের ইএমএফটা ইনভ্যারিয়েন্ট উইথ টেম্পারেচার, যেটা নাকি টেম্পারেচার পাল্টালে যার ইএমএফ পাল্টায় না, তাহলে অবভিয়াসলি সেরকম একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে এই তোমার টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান জিরো হবে, তাই না? তাহলে একমাত্র সেই কন্ডিশনে আমরা দেখাতে পারবো যে ডেল্টা জি এবং ডেল্টা এইচ এর ভ্যালু সমান হবে। আদারওয়াইজ ফর মোস্ট অফ দ্য কেসেস, সত্যি কথা বলতে আমার এরকম কোনো সেল জানা নেই যার ক্ষেত্রে তোমার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ইএমএফ জিরো হয়। এরকম সেল অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি এক্সিস্ট করে না। দেখা যায় যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল তুমি তৈরি করো, সেই ইলেকট্রোকেমিক্যাল সেলের ইএমএফ টেম্পারেচার পাল্টাবেই। তার মানে ইন জেনারেল কখনোই টেম্পারেচার কোএফিসিয়েন্ট জিরো হয়ে যাবে এটা আমরা আশা করতে পারি না। তাহলে ফর অলমোস্ট এভরি কেস, সমস্ত কেসের জন্যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট নন জিরো থাকে। এবার টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি নন জিরো থাকে তাহলে দুটো পসিবিলিটি আছে। কি কি? একটা পসিবিলিটি হচ্ছে যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট নন জিরো, তার মানে ডান দিকের একটা কোনো মান আছে, কোনো নন জিরো একটা ভ্যালু আছে। তাহলে যদি নন জিরো হয়, একটা কেস এরকম হতে পারে যে ডেল্টা জিটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ।
ডেল্টা জিটা কখন গ্রেটার দ্যান ডেল্টা এইচ হবে? যদি নাকি এই টেম্পারেচার কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয়, কারণ সামনে একটা মাইনাস সাইন আছে। তাহলে ডেল্টা জি গ্রেটার দ্যান ডেল্টা এইচ হতে গেলে মানে ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ এই বিয়োগফলটাকে পজিটিভ হতে হয়। তাহলে পজিটিভ কখন হওয়া সম্ভব? যদি টেম্পারেচার কোএফিসিয়েন্ট নেগেটিভ হয়। তাহলে এনি ইলেকট্রোকেমিক্যাল সেল হ্যাভিং এ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট will have a situation যেখানে the corresponding Gibbs free energy change associated with the cell reaction will have a greater value as compared to the corresponding enthalpy change associated with the same reaction. উল্টো কেস, অর্থাৎ ডেল্টা জিটা লেস দ্যান ডেল্টা এইচ তাহলে কখন হবে? তখনই একমাত্র হওয়া সম্ভব যদি এই মাইনাস সাইনটা থেকে যায়, অর্থাৎ যদি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দ্য ইএমএফ পজিটিভ হয়, একমাত্র তখন। ওকে, এখন দেখো যে কোনো এরকম ধরনের একটা প্রসেসের জন্য এই যে ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ, এটাকে তো আমরা সিম্পলি ইকুয়েট করতে পারি উইথ মাইনাস অফ টি ডেল্টা এস, যেটা আমাদের টিপিক্যাল গিবস ফ্রি এনার্জি চেঞ্জের রিলেশন। তাহলে আমি যদি এই মাইনাস অফ টি ডেল্টা এস দিয়ে এটাকে রিপ্লেস করে দিই জাস্ট, তাহলে আমি কি পাই? তাহলে এর জায়গায় লিখলাম মাইনাস অফ টি ডেল্টা এস, তাহলে দুপাশ থেকে মাইনাস সাইন, দুপাশ থেকে টি কাটা গেল, তাহলে আমি ডেল্টা এস এর একটা সিম্পল এক্সপ্রেশন পাই। ওকে, তাহলে দেখো ইচ্ছে করলে আমরা গিবস-হেলমহোলটজ রিলেশনশিপ কাজে লাগিয়ে এইরকম ধরনের যে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে তার করসপন্ডিং থার্মোডিনামিক কতগুলো আইডেন্টিটি পাই, অ্যাটলিস্ট দুটো থার্মোডিনামিক আইডেন্টিটি আমরা পেলাম, যে থার্মোডিনামিক আইডেন্টিটিগুলোর সাহায্য নিয়ে এই ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড এনট্রপি চেঞ্জ এবং এই ধরনের সেলের রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড করসপন্ডিং এনথালপি চেঞ্জকে আমরা ক্যালকুলেট করতে পারি ফ্রম কমপ্লিটলি থার্মোডিনামিক পার্সপেক্টিভস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এইরকম ধরনের যে কোনো একটা ঘটনা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে দেখো থার্মোডিনামিক্সের ইউটিলিটিটা এই জায়গাটাতে। এখন ঘটনা হচ্ছে যে দেখো আমরা যেভাবে থার্মোডিনামিক্সের জায়গাটা দেখছি তাতে অ্যাপারেন্টলি যেন মনে হচ্ছে যে সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়ালগুলোর কথাই বলি বা ওভারঅল সেলের ইএমএফ এর কথাই আমরা বলি, তারা যেন শুধুমাত্র ডিটারমাইন্ড হচ্ছে বাই তোমার দিস রিলেশনশিপস, তা কিন্তু অ্যাকচুয়ালি নয়। যে কোনো একটা সেলের এই থার্মোডিনামিক্সের সাথে আরও কতগুলো জিনিসের খুব ইম্পর্ট্যান্ট যোগাযোগ আছে। দেখো যে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তো শুধুমাত্র একটা ইলেকট্রোড নিয়ে তৈরি নয়। সেই ইলেকট্রোকেমিক্যাল সেলের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে আমার ইলেকট্রোলাইট। সেই ইলেকট্রোলাইটটা কি ফর্মে আছে? ইট ইজ ইন দ্য ফর্ম অফ এ সলিউশন। তাহলে সেই সলিউশনের একটা স্ট্রেংথ আছে, তার একটা কনসেন্ট্রেশন আছে। সোজা কথায় সেই ইলেকট্রোলাইট সলিউশনে যে আয়নগুলো প্রেজেন্ট আছে সেই আয়নগুলোর সাথে অ্যাসোসিয়েটেড একটা অ্যাক্টিভিটি আছে। তার মানে লক্ষ্য করো যে কোনো এই ধরনের প্রসেসের সাথে যদি আমি থার্মোডিনামিক্সের কোনো ডিসকাশন করতে চাই, যদি আমি এই ডিসকাশনটাকে কন্টিনিউ করি যে থার্মোডিনামিক্স অফ ইলেকট্রোড পোটেনশিয়ালস বলে যদি আমি কন্টিনিউ করি, যেখানে আমার ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড এই পুরো ব্যাপারটাকে যদি আমি ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কিন্তু শুধুমাত্র এই ধরনের থার্মোডিনামিক আইডেন্টিটি হলেই চলবে না। এই থার্মোডিনামিক আইডেন্টিটিগুলোর সাথে আমাকে আরও কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। কি কি? প্রথম, আমাকে কেউ জিজ্ঞেস করতেই পারে ঘুরিয়ে যে আচ্ছা বলো তো কোনো একটা ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়াল অথবা কোনো একটা এরকম ইলেকট্রোকেমিক্যাল সেলের সাথে অ্যাসোসিয়েটেড ওভারঅল ইএমএফ অফ দ্য সেল, এরা কি করে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইটের ওপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে কেউ করলো যে আমি ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম বা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন কমিয়ে দিলাম, হাউ ডাজ দ্য ইএমএফ অফ দ্য সেল ভ্যারি উইথ দ্য চেঞ্জ ইন দ্য ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর আমি কি করে দেব? তার মানে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে যে যখনই আমরা কোনো একটা সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়ালের কথা বলছি অথবা সেই সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়ালগুলোর যোগফল হিসেবে, দুটো সিঙ্গল ইলেকট্রোড পোটেনশিয়ালের যোগফল হিসেবে ওভারঅল ইএমএফ অফ দ্য সেলের কথা বলছি, তখন আমাদের কতগুলো ফ্যাক্টরের কথা মাথায় রাখতে হচ্ছে। সেই ফ্যাক্টরগুলো কি কি? প্রথম হচ্ছে যে কী ধরনের কনস্টিটিউয়েন্ট দিয়ে আমার ইলেকট্রোড তৈরি, সেগুলো মেটাল ইলেকট্রোড না মেটালের অ্যামালগাম দিয়ে তৈরি ইলেকট্রোড নাকি অন্য কোনো ধরনের ইলেকট্রোড, কী ধরনের টেম্পারেচার আমরা মেনটেন করছি, সেই টেম্পারেচারের ওপর যে ইলেকট্রোলাইট আমরা ব্যবহার করছি সেই ইলেকট্রোলাইট সলিউশনের অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো কীরকম, এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপরেও কিন্তু ইএমএফ এর একটা ডিপেন্ডেন্স থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ফ্যাক্টরগুলোর ওপরে
যদি ইএমএফ এর ডিপেন্ডেন্স থাকে, তাহলে এই ধরনের ডিপেন্ডেন্সকে আমরা থার্মোডিনামিক্যালি কিভাবে বার করব? প্রশ্নটা তাহলে ফলো করার চেষ্টা করো। তার মানে আমরা বলছি যে থার্মোডিনামিক আইডেন্টিটিগুলো আমরা পেলাম তাতে আমাদের কোনো অসুবিধা নেই। সেই থার্মোডাইনামিক আইডেন্টিটিগুলো আমাদেরকে ইএমএফ এর সাথে থার্মোডিনামিক কতগুলো প্যারামিটার, হ্যাঁ, যেমন গিবস ফ্রি এনার্জি চেঞ্জ, এনথালপি চেঞ্জ, এনট্রপি চেঞ্জ, এদের সাথে রিলেট করিয়ে দিল। সব ঠিক আছে। আমি এখন একটু ডিটেলসে আসছি। কিরকম ডিটেলস? আমি এবারে এই প্রশ্নটা উত্থাপন করছি। কি প্রশ্ন? বলছি যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করেছি। সেই ইলেকট্রোকেমিক্যাল সেলে যেমন ইলেকট্রোড আছে তেমন ইলেকট্রোলাইট আছে। ইলেকট্রোডের নানান রকম ভেরিয়েশন আছে। আমি একটা দুটো ক্লাস পরেই ইলেকট্রোডের কত রকম টাইপ হয় দেখাবো। তাহলে ইলেকট্রোডের যেহেতু নানান রকম ভেরিয়েশন আছে, সেই ইলেকট্রোডের ভেরিয়েশনের সাথে কিভাবে ইএমএফ ডিপেন্ড করে, বা কিভাবে ইলেকট্রোড পোটেনশিয়ালি ডিপেন্ড করে, বা ওভারঅল সেলের ইএমএফ বা কিভাবে ডিপেন্ড করে। যে ইলেকট্রোলাইট সলিউশন আমি নিয়ে কাজ করছি, সেই ইলেকট্রোলাইট সলিউশনের যে আয়নগুলো আছে, সেই আয়নের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটির উপর ইএমএফ কি করে ডিপেন্ড করে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাই। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমাদের আবার ঘুরে কিন্তু ওপেন সিস্টেমের থার্মোডিনামিক্সের একটা জিনিসকে আমাদেরকে ডেকে নিয়ে আসতে হবে, বা সোজা কথায় ওপেন সিস্টেমের থার্মোডিনামিক্সের কোনো একটা বিষয়বস্তুকে আমাদেরকে আবার মনে করতে হবে। সেই জিনিসটা হচ্ছে এরকম যে যে কোনো একটা রিয়াকশন, আমাদের এই ক্ষেত্রে সেই রিয়াকশনটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। ধরো সেই ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনটা এটা। শুধু মাথায় রাখো, এখানে যে স্পিসিসগুলো আছে এ বি সি এবং ডি, এই স্পিসিসগুলো দে আর আয়ন্স। আমি শুধু এদের চার্জগুলো বসাইনি, আমি জাস্ট এদেরকে নাম দিয়েছি এ বি সি ডি বলে। আরও কিছু থাকতে পারে, হ্যাঁ। তাহলে এরকম যদি যে কোনো একটা এরকম জেনারেল ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন ঘটে, সেই ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনটার সাথে অ্যাসোসিয়েটেড যে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ, সেই গিবস ফ্রি এনার্জি চেঞ্জ অবভিয়াসলি ইনিশিয়াল এবং ফাইনাল অ্যাক্টিভিটি অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড দ্য রিয়াক্ট্যান্টস তার উপর ডিপেন্ডেন্ট। সেটা কিভাবে ডিপেন্ডেন্ট? আমরা থার্ড সেমিস্টারে রিয়াকশন আইসোথার্ম পড়ে এসেছি। সেই রিয়াকশন আইসোথার্ম দিয়ে ডিপেন্ডেন্ট, যেখানে এই এই যে অ্যাক্টিভিটির রেশিওটা, এই অ্যাক্টিভিটির রেশিওটাকে আমরা রিয়াকশন কোশেন্ট বলে বলেছিলাম। থার্ড সেমিস্টারের ক্লাস নোট দেখবে, দেখবে এটা পেয়ে যাবে। এবার ঘটনাটা কি? তাহলে আমি যখন এই টার্মটা যখন আমি লিখছি, এই টার্মটা লেখার সময় দেখো আমি যেটা করেছি, প্রত্যেকটা প্রোডাক্টের করসপন্ডিং অ্যাক্টিভিটিগুলো, এই যে সি একটা প্রোডাক্ট, ডি একটা প্রোডাক্ট, তাদের প্রপার যেটা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট তাদেরকে পাওয়ার হিসেবে বসিয়ে লিখেছি, যেমন করে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে লিখে থাকি। আমরা এই জিনিসটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলি অনলি আন্ডার দ্য স্ট্যান্ডার্ড কন্ডিশন। একটু থার্ড সেমিস্টারের পড়া মনে করার চেষ্টা করো। এইবার লক্ষ্য করো, আমাদের এই পার্টিকুলার কেসে এই রিয়াকশনটা কিন্তু জেনারেল যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন নয়। দিস ইজ এ পার্টিকুলার কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন দ্যাট ইজ অকারিং উইদিন এ সেল। তার মানে এই ধরনের যে কোনো কেমিক্যাল রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড ডেল্টা জি ভ্যালু এবং ডেল্টা জি জিরো ভ্যালু। ডেল্টা জি জিরোটা কি? দিস ইজ স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। আমরা স্ট্যান্ডার্ড স্টেট সম্বন্ধেও ডিটেলসে জানি। এই ডেল্টা জি ভ্যালু এবং ডেল্টা জি জিরো ভ্যালু, এদেরকে আমরা তার মানে রিলেট করতে পারি উইথ দ্য করসপন্ডিং ইএমএফ। কিভাবে? না, ডেল্টা জি কে আমরা মাইনাস এন এফ এপসাইলন করে লিখবো, ডেল্টা জি জিরোকে আমরা মাইনাস এন এফ এপসাইলন জিরো করে লিখবো। তাহলে আমরা একটা নতুন টার্ম শিখলাম, এপসাইলন জিরো, যার আমরা নাম দিলাম স্ট্যান্ডার্ড ইএমএফ। কেন স্ট্যান্ডার্ড ইএমএফ? বিকজ ইটস রিলেটস ইটসেলফ টু দ্য স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। সেই কারণে স্ট্যান্ডার্ড ইএমএফ। আমি স্ট্যান্ডার্ড ইএমএফ এর কথায় পরে আসছি, শুধু নামটা বলে রাখলাম যে একে আমি স্ট্যান্ডার্ড ইএমএফ বললাম। তাহলে আমি নতুন একটা টার্মিনোলজি শিখলাম, নতুন একটা কোয়ান্টিটি আমাদের চোখের সামনে এলো, স্ট্যান্ডার্ড ইএমএফ। বেশ, তাহলে স্ট্যান্ডার্ড ইএমএফ এর মানে অর্থ সব ক্লিয়ার করবো। ওকে, এখন ঘটনা হচ্ছে যে তাহলে এরকম ধরনের কোনো একটা প্রসেসের জন্যে, তার মানে আমি যেহেতু আমার এই এই ধরনের একটা কেমিক্যাল রিয়াকশন যে কোনো অর্ডিনারি কেমিক্যাল রিয়াকশন নয়, এটা যেহেতু একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে ঘটা একটা কেমিক্যাল রিয়াকশন, তাহলে একে আমি ইচ্ছে করলে তার মানে আমার সিম্পলি একে নিয়ে গিয়ে আমি কোথায় বসাতে পারি? একে আমি নিয়ে গিয়ে এই এই ধরনের রিলেশনশিপগুলো দিয়ে আমি এইগুলোকে সাবস্টিটিউট করতে পারি। তাহলে যেহেতু আমি এদেরকে এখানে সাবস্টিটিউট করতে পারি, আমি করলাম সাবস্টিটিউশন। ওয়ান্স উই সাবস্টিটিউট, তাহলে আমি এর জায়গায় মাইনাস এন এফ এপসাইলন বসালাম, এর জায়গায় মাইনাস এন এফ এপসাইলন জিরো বসালাম। এবার একটু রিঅ্যারেঞ্জ করলাম। কি করলাম? আমি মাইনাস এন এফ দিয়ে দুপাশেই ভাগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল এপসাইলন, এই টার্মটা হয়ে গেল এপসাইলন জিরো, এই প্লাস সাইনটা হয়ে গেল মাইনাস, এখানে আরটির তলায় একটা বাই এন এফ চলে আসলো। এই এল এনটাকে যদি আমি লগ করে লিখি তাহলে একটা 2.303 আসবে। তাহলে আমি যে ইকুয়েশনটা পেলাম তার চেহারা হচ্ছে এটা। এই ইকুয়েশনটাকে আমরা এক কথায় বলে থাকি
as the Nernst equation. Okay, this is called the Nernst equation. দেখো Nernst equation এর লগের মধ্যে যে টার্মটা বসে আছে, this term is nothing but the corresponding reaction quotient. তোমরা একটু থার্ড সেমিস্টারের ক্লাসগুলো দেখলেই দেখতে পাবে, যখন আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়িয়েছিলাম তখন রিয়াকশন কোশেন্টের কথা বলেছিলাম। হ্যাঁ, this reaction quotient is nothing but the equilibrium constant at the standard state. যদি তুমি স্ট্যান্ডার্ড স্টেটে এই রিয়াকশনটাকে পারফর্ম করো, তাহলে ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে আসে, তখন তাকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলি। ওকে, তার মানে আমরা নার্নস্ট ইকুয়েশন এমন একটা তার মানে রিলেশনশিপ, যে রিলেশনশিপটা লক্ষ্য করে দেখো জেনারেল যে কোনো এরকম ধরনের ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড রিয়াকশন কোশেন্টকে ইএমএফ এর সাথে রিলেট করে দিল। সুবিধে কি হলো? তার মানে দেখো, এখন আমরা একজন মানুষের কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। কিরকম উত্তর? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই রিলেশনশিপটা কোথায় কোথায় প্রযোজ্য, আমি বলবো এই রিলেশনশিপটা দুটো জায়গায় প্রযোজ্য। এই রিলেশনশিপ যে কোনো একটা ইলেকট্রোড রিয়াকশনের ক্ষেত্রেও প্রযোজ্য, এই রিলেশনশিপ যে কোনো একটা ওভারঅল সেল রিয়াকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। নেক্সট প্রশ্ন, কেউ আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা এই ধরনের কোনো একটা রিলেশনশিপ যেহেতু দু জায়গাতেই প্রযোজ্য, আমাকে বলো টেম্পারেচারের সাথে এদের রিলেশনশিপ কি? পরিষ্কার দেখে নাও, লেখা আছে ইএমএফ কি অবস্থা হবে টেম্পারেচার বাড়ালে বা কমালে। অ্যাক্টিভিটির সাথে বা কনসেন্ট্রেশনের সাথে কি রিলেশন? আমি এবং কনসেন্ট্রেশনের কথা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু অ্যাক্টিভিটি নিয়ে আমি বলতে পারছি যে দেখো এই রিয়াকশন কোশেন্ট যেভাবে পাল্টাবে, অ্যাক্টিভিটি পাল্টাবে, সেইভাবেই ইএমএফ পাল্টাবে। তার মানে নার্নস্ট ইকুয়েশন ইজ এসেনশিয়ালি অ্যান ইকুয়েশন which gives us an idea of the variation of the EMF associated with a particular electrochemical cell or with a particular electrode. হ্যাঁ, দেখো ইলেকট্রোড দিয়ে বললেই হয়, কারণ ইএমএফ অফ দ্য সেল ইজ এসেনশিয়ালি এ সাম অফ দ্য ইলেকট্রোড পোটেনশিয়ালস। হ্যাঁ, তো তার মানে এইরকম ধরনের যে কোনো ইএমএফ ক্যালকুলেশনের সাথে আমাদের অ্যাক্টিভিটি এবং টেম্পারেচারের একটা ডিরেক্ট রিলেশনশিপ নিয়ে আসে আমাদের এই নার্নস্ট ইকুয়েশন। তাহলে নার্নস্ট ইকুয়েশন আমাদেরকে কতগুলো জিনিস আলাদা আলাদা করে দেখিয়ে দিল, যে অ্যাক্টিভিটিই থাকুক বা যদি খুব ডাইলুট সলিউশন হয় যেখানে আমি অ্যাক্টিভিটির টার্মগুলোকে রিপ্লেস করতে পারবো বাই কনসেন্ট্রেশন। কেন পারবো? যে খুব ডাইলুট সলিউশনের ক্ষেত্রে আমরা জানি কি হয়, যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো অ্যাপ্রোচ করে টুয়ার্ডস ইউনিটি, সো দ্যাট দ্য অ্যাক্টিভিটিস অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশনস। তাহলে কনসেন্ট্রেশন দিয়ে আমি তাদেরকে রিপ্লেস করতে পারবো। তাহলে এই ধরনের যে কোনো একটা ইকুয়েশন আমাদেরকে কিন্তু একটা আইডিয়া তৈরি করে দিল, আমাদেরকে একটা তোমার সাহায্য করলো এইরকম ধরনের রিয়াকশনের ওপর বা এরকম ধরনের প্রসেসের ওপর কনসেন্ট্রেশনের এফেক্ট, টেম্পারেচারের এফেক্ট এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলোকে স্টাডি করার। ঠিক আছে, এবার দেখো ইন জেনারেল থার্মোডাইনামিক্সের বেসিক ধারণা থেকে আমরা কি জানি, যে ডেল্টা জি জিরোর মতন কোয়ান্টিটি, ডেল্টা জি জিরো কি? দিস ইজ নাথিং বাট, মনে করো আমি বেশি কিছু জানি না, আমি সিম্পল এইটুকু জানি যে ডেল্টা জি জিরো রিপ্রেজেন্টস দ্য স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি চেঞ্জ। তার মানে ইট ইজ দ্য গিবস ফ্রি এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু এ ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ড স্টেট। ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ড স্টেট মানে কি? লক্ষ্য করো, ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ড স্টেট মানে হচ্ছে একটা স্টেট উইথ এ ফিক্সড প্রেশার, উইথ এ ফিক্সড টেম্পারেচার, এবং এই পার্টিকুলার কেসে উইথ এ ফিক্সড সেট অফ অ্যাক্টিভিটিস। খেয়াল করো যে এইরকম একটা জায়গায় ডেল্টা জি এবং ডেল্টা জি জিরো তখনই সমান যখন এই প্রত্যেকটা অ্যাক্টিভিটির ভ্যালু 1। তার মানে ডেল্টা জি জিরো এসেনশিয়ালি রিপ্রেজেন্টস দ্য গিবস ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিস্টেম অ্যাট ইউনিট অ্যাক্টিভিটিস অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড দ্য প্রোডাক্টস। তার মানে আমি একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি নিয়ে আমি আছি, তার মানে ডেল্টা জি জিরো ইজ এসেনশিয়ালি এ কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা জি জিরো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডেল্টা জি জিরো যে এপসাইলন জিরোর সাথে রিলেটেড, তাহলে ডেল্টা জি জিরো একটা কনস্ট্যান্ট হলে এপসাইলন জিরো মাস্ট বি এ কনস্ট্যান্ট। তার মানে দেখো যে এপসাইলন জিরোকে একটু আগে আমি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইএমএফ এর নাম দিয়ে বলে এসছি, তাহলে আমি এখন তার জায়গায় একটা অ্যাডিশনাল কথা বলতে পারছি, যে তার মানে উইথ রেসপেক্ট টু এ ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ড স্টেট। ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ড স্টেট কি দিয়ে ডিফাইন্ড? একটা স্পেসিফিক প্রেশার, একটা স্পেসিফিক টেম্পারেচার আন্ডার দ্য কন্ডিশন অফ ইউনিট অ্যাক্টিভিটি অফ অল দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। তাহলে সেইরকম একটা কন্ডিশনে দিস এপসাইলন জিরো অর দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ অফ দ্য সেল অর দ্য ইলেকট্রোড, যাই বলো না কেন, ইজ অলসো এ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই ই জিরো বলে যে টার্মটা, যাকে আমরা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল অথবা নর্মাল পোটেনশিয়ালও বলে কোনো কোনো বইতে, এরা এমন একটা পোটেনশিয়াল অ্যাসোসিয়েটেড উইথ
আইদার অ্যান ইলেকট্রোড অর দ্য সেল, যার ক্ষেত্রেই বলো না কেন, তাহলে দ্যাট ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু অফ এ পোটেনশিয়াল। তার মানে আমাকে যদি একটা ইলেকট্রোড দেওয়া হয়, সেই ইলেকট্রোডটার ক্ষেত্রে আমার সবসময় সেই ইলেকট্রোডটার ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল থাকবে, যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড স্টেটের রেসপেক্টে একটা কনস্ট্যান্ট মান, একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো নিয়ে পরে কথা বলবো। ওকে, তার মানে দেখো নার্নস্ট ইকুয়েশন আমাদেরকে যেটা করে দিল এসেনশিয়ালি, সেটা হচ্ছে যে নার্নস্ট ইকুয়েশন আমাদেরকে একটা মোটামুটি একটা একটা রাস্তা দেখালো। কিসের রাস্তা? নার্নস্ট ইকুয়েশন আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিল যে কোনো রকমভাবে আমি যদি সঠিকভাবে ওভারঅল ইলেকট্রোকেমিক্যাল সেলের একটা ওভারঅল রিয়াকশন লিখতে পারি, অথবা কোনো একটা ইলেকট্রোড প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড সেই ইলেকট্রোডটার রিয়াকশন লিখতে পারি, এবং সেই রিয়াকশনটা লেখার মাধ্যমে বা সেই রিয়াকশনটা লেখার সময় আমি যদি সেই রিয়াকশনটার সাথে অ্যাসোসিয়েটেড যে কেমিক্যাল স্পিসিসগুলো আছে তাদের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি আমার জানা থাকে, তাহলে নার্নস্ট ইকুয়েশন গিভ আস এ ওয়ে টু ক্যালকুলেট দ্য করসপন্ডিং ইএমএফ ভ্যালুস provided the standard EMF value associated with that process is known। যদি আমার স্ট্যান্ডার্ড ইএমএফটা জানা থাকে, হ্যাঁ, যদি আমার টেম্পারেচারটা আমি আমার থার্মোমিটার দিয়ে মেপে ফেলি ল্যাবরেটরিতে, তাহলে আমার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি টার্মগুলো জানা থাকলেই কিন্তু আমি একটা সেলের ইএমএফকে ক্যালকুলেট করে নিতে পারছি। তার মানে দেখো নার্নস্ট ইকুয়েশন, হ্যাঁ, উইদিন সে কোটস কথাটা বলছি, নার্নস্ট ইকুয়েশন আমাদের ক্ষেত্রে একটা টুলের মতো হলো, আমাদের ক্ষেত্রে একটা যন্ত্রের মতো হলো, এমন একটা যন্ত্র যে যন্ত্রটাতে যদি আমি সঠিক ইনফরমেশন ভরে দিতে পারি, কি কি ইনফরমেশন চাই, স্ট্যান্ডার্ড ইএমএফটা দিয়ে দাও, টেম্পারেচারটা দিয়ে দাও, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এন এই সংখ্যাটা বলে দাও, এবং অ্যাক্টিভিটি এবং বা কনসেন্ট্রেশন যাই বলো না কেন সেগুলো বলে দাও, তুমি সেই করসপন্ডিং প্রসেসটার সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফটাকে বার করে দিতে পারবে। ওকে, তাহলে নার্নস্ট ইকুয়েশন কিন্তু এরকম একটা যন্ত্র, আমাদের কাছে একটা ক্যালকুলেশন করার যন্ত্র, এবং এই ক্যালকুলেশনটা করতে গেলে আমাদের কিন্তু কিছু জিনিস বুঝে শুনে ক্যালকুলেশন করতে হবে। সেই বোঝাশোনার জায়গাটা আমি বলবো আস্তে আস্তে, ঠিক আছে? আজকে শুধু ইকুয়েশনটা বললাম। ধরে নাও, তাহলে মনে করো যে নার্নস্ট ইকুয়েশন আমাদেরকে এরকম একটা রাস্তা বাতলে দিল। ধরো আমার কাছে কোথাও একটা এরকম সেল আছে, যে সেলটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, কিরকম না, একটা প্ল্যাটিনামের সলিড ইলেকট্রোড আছে, তার উপরে প্ল্যাটিনাইজেশন করা আছে, মানে প্ল্যাটিনাম ব্ল্যাকের কোটিং করা আছে, আমি হাইড্রোজেন গ্যাস বাবল করেছি, ধরে নাও যে প্রেশারটা আমি জানি সে 1 অ্যাটমসফিয়ার সে, তার সাথে একটা প্রোটন এর সোর্স আছে, HCl আছে, মিনারেল অ্যাসিড, তার সাথে একটা AgCl সলিড, একটা তোমার ইলেকট্রোড আছে, যেখানে একটা বেসিক্যালি প্ল্যাটিনাম ইলেকট্রোডের উপরে সলিড সিলভার এবং সলিড সিলভার ক্লোরাইডের কোটিং মারা আছে। তাহলে ইলেকট্রোলাইট আমার একটাই, ইলেকট্রোলাইটটা কে? HCl। কেন ইলেকট্রোলাইট একটা রাখলে চলছে? মজার সেল এটা, কেন দেখো বলছি, দেখো HCl এর H প্লাসের রেসপেক্টে এই বাম ধারের এই জিনিসটা রিভার্সেবল, HCl এর Cl মাইনাসের রেসপেক্টে এই ডান ধারের এটা রিভার্সেবল। আমি এই সেলটার ক্ষেত্রে ওভারঅল সেল রিয়াকশনটা লিখে দিলাম, দিস ইজ দ্য ওভারঅল সেল রিয়াকশন। তোমাদের কাজ হবে এই সেলটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ইলেকট্রোড রিয়াকশনগুলো লেখা, ধরে নেবে যে আমি ঠিকভাবে সেলটাকে রিপ্রেজেন্ট করেছি, মানে দিস ইজ দ্য নেগেটিভ ইলেকট্রোড, দিস ইজ দ্য পজিটিভ ইলেকট্রোড, মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা নেগেটিভ ইলেকট্রোড, আর এই সিলভার ক্লোরাইড ইলেকট্রোডটা ইজ দ্য পজিটিভ ইলেকট্রোড, ঠিক আছে? ফাইন। তাহলে এইরকম যদি আমার ওভারঅল সেল রিয়াকশন হয়, দেখো তার মানে আমাকে নার্নস্ট ইকুয়েশন কি বলে দিল, নার্নস্ট ইকুয়েশন হচ্ছে এই ফর্মে। তাহলে আমি প্রোডাক্ট সাইড দেখে নিলাম, ও প্রোডাক্ট সাইডে কে কে আছে, সলিড সিলভার আছে, প্রোটন আছে, ক্লোরাইড আয়ন আছে, রিয়াক্ট্যান্ট সাইডে কে আছে, AgCl আছে, হাইড্রোজেন গ্যাস আছে, ফাইন। আমি এবার যেই নার্নস্ট ইকুয়েশন দেখে নিলাম, আমি এই নার্নস্ট ইকুয়েশনে এই ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, কি প্রোডাক্টের অ্যাক্টিভিটিগুলোকে উইথ প্রপার পাওয়ার বসাবো এবং রিয়াক্ট্যান্টের অ্যাক্টিভিটিগুলোকে উইথ প্রপার পাওয়ার বসিয়ে দেবো, ঠিক আছে? এরপরে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর আমি দেবো আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোয়, যে এরপরের প্রশ্ন আসবে যে E0 কোথা থেকে পাবো, উত্তর দেবো। এরপরের প্রশ্ন আসবে অ্যাক্টিভিটিগুলো কোথা থেকে পাবো, অ্যাক্টিভিটিগুলো কি আদৌ পাবো নাকি অ্যাক্টিভিটির জায়গায় কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করে কাজটা করবো, এই প্রশ্নগুলোর উত্তর দেবো একটু একটু করে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে তার মানে আমি নার্নস্ট ইকুয়েশন আমি যখন হাতে পেয়ে গেছি, হাতে পাওয়া মানে হচ্ছে যে আমার এই রিয়াকশন কোশেন্টটা বার করার একটা রাস্তা তৈরি হয়েছে। এখন যে প্রশ্নগুলোর সম্মুখীন, কি কি প্রশ্ন? প্রথম,
যে যদি আমার একটা পার্টিকুলার টেম্পারেচার আমার জানা থাকে, আমি মেপে ফেললাম টেম্পারেচার, আমি কি করে E0 কে এস্টিমেট করব? E0 না আসলে কিন্তু, E0 না থাকলে কিন্তু নার্নস্ট ইকুয়েশন বৃথা। তাহলে E0-র এস্টিমেশনটা কেমন করে হবে? এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি E0 পেয়েও যাই কোনো রকম ভাবে, এরকম কি তার মানে কোনো একটা স্ট্যান্ডার্ড সেট অফ ভ্যালু আছে যে ভ্যালুগুলোকে আমরা ব্যবহার করতে পারবো? এই এই প্রশ্নটার উত্তর হ্যাঁ বা নাই হবে। আমি বলছি এই প্রশ্নটার উত্তর হবে হ্যাঁ। কি করে হবে সেটা আমি পরে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে যে কি করে স্ট্যান্ডার্ড স্টেটকে স্পেসিফাই করবো। আজকে আমি একটা ছোট্ট আইডিয়া দিয়েছি স্ট্যান্ডার্ড স্টেটকে কি করে স্পেসিফাই করবো, যেভাবে আমরা অর্ডিনারিলি করে থাকি সেভাবেই করবো। এবং লাস্ট যেটা প্রশ্ন, যে এই রিয়াকশন কোশেন্ট কিউ, যেটা অর্থাৎ এই টার্মটা, অর্থাৎ সোজা কথা এই লগের ভেতরকার এই টার্মটা, এটাকে আমরা কি করে ইভ্যালুয়েট করবো। কেন এই প্রশ্নটা আসছে? অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিগুলো পাবো কোত্থেকে? নাকি ডাইলুট সলিউশন ধরে নিয়ে অ্যাক্টিভিটিগুলোকে কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করা যায়? যদি যায়, কোন কন্ডিশনে যায়? যদি না যায়, কেন যায় না? এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু একটু করে দেব। হ্যাঁ, এর পরের দিনকার ক্লাসটায় বেসিক্যালি আমরা এই নার্নস্ট ইকুয়েশনের ব্যবহারটুকু দেখব। শুধু শুধু আমরা এই নার্নস্ট ইকুয়েশনকে ইউজ করবো কিভাবে, কত রকম ভাবে নার্নস্ট ইকুয়েশনকে ব্যবহার করা যায়, এবং তাদেরকে এই নার্নস্ট ইকুয়েশনকে ব্যবহার করতে গেলে কোথায় কোথায় আমাদের প্রবলেম হতে পারে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করব। হ্যাঁ, এবং আমরা উইথ এ স্ট্যান্ডার্ড সেট অফ ভ্যালুজ অফ E0, কি করে E0 স্ট্যান্ডার্ড সেট অফ ভ্যালু পাওয়া যায় সেটাও বলবো, এবং সেটার সাহায্য নিয়ে আমরা নার্নস্ট ইকুয়েশনকে কিন্তু আমরা ব্যবহার করব। ঠিক আছে?